সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি আরিফুল সাজ্জাদ। গণঅভ্যুত্থানের পর ১০০ দিন পার করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে বাজার সিন্ডিকেট, গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতা আরও অনেকগুলো বিষয় নিয়ে হাঁসফাঁস অবস্থা ছিল বাংলাদেশের মানুষের। এরপর আপনারা জানেন ঐতিহাসিক গণঅভ্যুত্থান হলো, তারপর শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সরকার গঠন করলেন। সরকার দেখতে দেখতে প্রায় ১০০ দিন পার করে ফেললো। কিন্তু যে বিষয়গুলো আমি বললাম, সেই বিষয়গুলো সমাধানে সরকার কোন দিকে হাঁটছে, এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার বিষয় সরকারের ১০০ দিন কোন পথে যাত্রা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুইজন অতিথি। আমি শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই। আমার পাশে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং তারপরে রয়েছেন আবু বকর মজুমদার, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আলোচনা শুরু করব, তবে এই আলোচনার আগে আমরা একটু আজকের শিরোনামগুলো জেনে আসতে চাই। জনগণের উপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার, কাজের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তারেক রহমানের। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান মির্জা ফখরুলের। মিয়ানমার নিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে বলি বাংলাদেশ। দীর্ঘায়িত হচ্ছে রোহিঙ্গা সংকট, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বে অব বেঙ্গল সম্মেলন উদ্বোধন। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু পরিবারের অতিরঞ্জিত বন্দনা হয়েছে, সেমিনারে বক্তারা। রংপুরের শহীদদের পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। রাজধানীতে বিনোদন কেন্দ্র, খেলার মাঠ থেকেও নেই। ৬ বছর ধরে বন্ধ ঢাকা শিশু পার্ক, অযত্নে পড়ে আছে বাকিগুলো। মাঠ উদ্ধারের আশ্বাস উপদেষ্টার। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, তবে আমরা এখন আলোচনায় ফিরতে চাই। আলোচনার বিষয়বস্তু যেটা আমরা বলেছিলাম যে সরকারের ১০০ দিন কোন পথে যাত্রা। দুজন অতিথি আগে আমি পরিচয় করে দিয়েছিলাম। আমরা শুরু করতে চাই যাদের ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ যারা এই সরকারকে নিয়োগ করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিই বলেছিলেন। এর আগে তো ভূমিকাটা আপনি শুনলেন। আপনার কি মনে হয় ১০০ দিনে মানে কি করেছে সেটা বিষয় না, কি করার পথে কোন দিকে যাত্রা করলো, কিভাবে যাত্রা করলো, আপনার কি মনে হয়? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমরা কোটা বৈষম্য নিরসন আন্দোলন শুরু করি, পরবর্তীতে এখানে আমরা এই বৈষম্য নিরসন আন্দোলনের মধ্যে আমরা দেখি যে আমাদের উপর শুরুতে ছাত্রলীগ হামলা করে, পরবর্তীতে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের মধ্যে পুলিশ বা বিভিন্ন প্রশাসনের মধ্যে আওয়ামী লীগপন্থী যেসব লোক তারা আমাদের উপর গুলি চালায়। তো সব কিছু মিলিয়ে আমাদের ভাইদেরকে যখন শহীদ করা হয়, পরে আসলে মানুষ এই যে সিস্টেম, এটা বিদ্যমান সিস্টেম ছিল, এই ১৫ বছর বা ১৬ বছরের ফ্যাসিবাদী সময়ে তারা এই সিস্টেমটাকে ডেভেলপ করে, তার বিরুদ্ধে আসলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে আসে। আপনারা দেখেছেন ১৭ তারিখ, ১৮ তারিখ, ১৯ তারিখ কীভাবে এসে মানুষ রাস্তায় জীবন দেয়। পরবর্তীতে এই আন্দোলন কিন্তু আমরা যেতে যেতে আমরা অনেকেই যারা সামনে ছিলাম আমাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আমাদের ডিবি হেফাজতে রাখা হয়। আমাদের সারা দেশে বিভিন্ন নেতা, মানে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলীয় নেতাকর্মীদেরকেও বিভিন্ন দলের তাদেরকেও গ্রেপ্তার করা হয়। তো সব কিছু মিলিয়ে বাংলার সাধারণ যেই জনগণ তারা মনে করেছিল যে এই ফ্যাসিবাদের আসলে পতন হওয়া উচিত। আর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩রা আগস্ট আমরা শহীদ মিনারে কিন্তু এক দফা ঘোষণা করি এবং দুইটি অঙ্গীকারের কথা বলি যে ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো তারই প্রেক্ষিতে আমাদের এক দফা ঘোষণা হয় এবং আমরা আপনারা দেখেছেন যে ৫ই আগস্ট হচ্ছে আমরা এই স্বৈরাচারী বলি এই ফ্যাসিবাদী হাসিনা হচ্ছে আমরা পতন করতে সক্ষম হই। তো সব কিছু মিলিয়ে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী গঠিত হয়, তো সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মূলত জনগণের বা ছাত্রদের আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আসলে সত্যিকার অর্থে জনগণের প্রতিষ্ঠান হয়ে উঠবে। আপনারা দেখেছেন যে বিগত ১৫ বছরে আসলে বা ১৬ বছরের ফ্যাসিবাদী এই আমলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে একদম ধ্বংসের শেষ পর্যায়ে চলে গিয়েছিল এবং সেখানে এই দলীয়করণ থেকে শুরু করে এই যে ধরনের আপনার জনগণ বিরোধী কাজগুলো করা হয়েছিল, জনগণ কিন্তু এগুলোর প্রতি তাদের ব্যাপক ক্ষোভ আমরা দেখি যে তার মধ্যে থাকে এবং আমরা মনে করছি যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে মানুষের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করে। তো সব কিছু মিলিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার যেই চূড়ান্ত পর্যায়ে সেটিকে আসলে ওভাবে রিচ করতে পারেনি, তবে তারা চেষ্টা করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে, আপনারা জনগণের যে পালস সেটি বুঝে সিদ্ধান্তগুলো নেন এবং বিশেষ করে আমরা যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, আমরা যে অর্থনৈতিক সংস্কারের কথা বলছি, আমরা যে কর্মসংস্থান ক্রিয়েশনের কথা বলছি, পাশাপাশি আমাদের রাষ্ট্রীয়ভাবে যেসব প্রতিষ্ঠান
গুরুত্বপূর্ণ এবং সেগুলো আমাদের পলিসির সাথে ইন্টার রিলেটেড, সেই প্রতিষ্ঠানগুলো যাতে জনগণের যে ভাষা সেটাকে রূপান্তর করতে পারে সেদিকে আগানোর কথা আমরা বলছি বারবার। আর আরেকটি জিনিস আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সেটি হচ্ছে ছাত্ররা, বিশেষ করে এই যে আমাদের জেনারেশন এই মুভমেন্টে আপনি দেখেছেন যে 1500 শহীদের কথা আসছে, বাট আমরা অনুমান করছি সেটা 2000 ছাড়াতে পারে, কারণ অনেকগুলো গণকবরের কথা আমরা শুনছি। তো এই যে ছাত্ররা বা এই যে জনগণের যে স্পিরিট বা তাদের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে আমরা মনে করছি যে এমন একটি রাষ্ট্র চাই যেখানে হচ্ছে যে এটা জ্ঞানভিত্তিক রাষ্ট্রের দিকে রূপান্তরিত হবে ধাপে ধাপে। এখানে গবেষণা করে হচ্ছে যে প্রায়োরিটি দিয়ে গভর্নমেন্ট বা যে কোনো অথরিটি তারা সিদ্ধান্তগুলো নিবে। এবং একই সাথে জনগণ চাচ্ছে যে আপনার এইখানে এই বিদ্যমান দীর্ঘ সময়ের 50 বছর স্বাধীনতার পরবর্তী যে সময়টা, এখানে যে আমরা একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে পারিনি, যার কারণে আসলে আমাদের একটা 5ই আগস্ট দেখতে হয়েছে বা আমরা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে দিয়ে পড়েছি। তো জনগণ কিন্তু এই ধরনের রাজনৈতিক যেই আমাদের একটা টানাপোড়েন সেটা সামনের বাংলাদেশে চায় না। তো তারা জনগণ চায় একটি এমন প্রতিষ্ঠানগুলো যেগুলো এর সাথে কানেক্টেড, তাই সেগুলো যাতে স্বয়ংসম্পূর্ণ হয় এবং সেই প্রতিষ্ঠানগুলো যাতে কুক্ষিগত না হয়। মানে রাষ্ট্রটা আসলে প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে চলবে আর কি, এখানে ব্যক্তি বা অন্য কোনো বিষয় না। তবে যেটা দিয়ে শুরু করেছিলাম যে 100 দিনের যে কর্মকাণ্ড, যে সেটা যদি আপনি মূল্যায়ন করেন, 100 দিনে তো আর সবকিছু করে ফেলা সম্ভব না, কিন্তু 100 দিনে তারা এইসব করার জন্য যে উদ্যোগগুলো নিল সেটা কি যথেষ্ট বলে মনে হচ্ছে, বা আসলে সঠিকভাবে তারা অ্যাড্রেস করতে পেরেছে কিনা সরকার? সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। আপনারা মাঝখানে দেখেছেন যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাড়তে ছিল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আমরা দেখছিলাম। তো সেখানেও বেশ কয়েকটি পদক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু মাঝখানে ডিমের দাম থেকে শুরু করে আপনার কিন্তু নিয়ন্ত্রণ এসেছিল। আমরা আবার দেখছি যে এখন আবার আলুর দামটা একটু বেড়ে গিয়েছে। তো এইখানে আমরা মনে করছি এখানে এই বিষয়গুলোকে দ্রব্যমূল্য থেকে শুরু করে আর অন্যান্য যে আমি প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, এগুলাকে একটা সংস্কার পর্যায়ে নিয়ে আসার জন্য বা একটা কন্ট্রোলে আনার জন্য, এর জন্য আমরা মনে করছি সময় দরকার। এবং হচ্ছে যে এই সিস্টেমটা, যে 15 বছরে যে কলুষিত দূষিত যে সিস্টেম, সেটিকে একটা সাস্টেনেবল পর্যায়ে আনার জন্য আমরা মনে করছি সময় লাগবে। তবে এখানে সরকারকে আরও বলবো যে আপনারা জনগণের সাথে আরও বেশি কানেক্টেড হন, আপনারা জনগণের কথা শুনুন, বিভিন্ন প্ল্যাটফর্মে যেসব কথাগুলো বলা হয় সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আবার আসবো আপনার কাছে, মাসুদ কামাল, শুনলাম ওর কথা। আপনার কি মনে হয় যে, তার আগে একটু বলতে চাই যে আজকে অনেক পত্রপত্রিকা, বেশ গণমাধ্যম একটা মূল্যায়ন করেছে। একটি গণমাধ্যম আমি দেখলাম যে বিপ্লব বা অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো যখন আরব বসন্ত দিয়ে শুরু, ইয়েমেনে যে ঘটনা ঘটেছিল, ঠিক ইয়েমেনে ওই অভ্যুত্থানের পরে 100 দিনে কি ঘটেছিল আর আমাদের দেশ অভ্যুত্থানের পরে 100 দিনে কি ঘটেছে, দুইটার একটা তুলনা করেছে একটি গণমাধ্যম। এবং সেখানে তারা দেখিয়েছে যে যে সমস্যা নিয়ে ইয়েমেনে অভ্যুত্থান হলো, তারপরে দেখা গেল দ্রব্যমূল্য বাড়া, অন্যান্য বিষয়ে যে পর্যায়ে বেড়ে যায় এবং যে বিশৃঙ্খল পরিস্থিতি যে ছিল, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মিল খুঁজে পাচ্ছেন তারা। তো আপনার কি মনে হয় যে মানে এই সমাধানের জন্য যে যাত্রাটা শুরু করলো এই সরকার, এটা ঠিকঠাক আছে বা কি রকম, আপনার কি মনে হয়? ইয়েমেনের সঙ্গে তুলনায় আমি যাব না মানে আমাদের মানুষের মন মানসিকতা ওনাদের মন মানসিকতা এক না। আমরা আমাদের মতো করে ভাবি, আমাদের ভাবনা অনুযায়ী আমি পার্সোনালি আনহ্যাপি, এই গভর্নমেন্টের পারফরমেন্সে আনহ্যাপি। আবার দেখেন অনেকে বলে যে 16 বছরের জঞ্জাল সরাতে সময় লাগবে, অমুক লাগবে, তমুক, এটা কিন্তু অনেকে বলতে শুনি। আমিও বলি 16 বছরের জঞ্জাল তো আর 16 দিনে যাবে না, কিন্তু 100 দিনের মাথায় এসে সবগুলো মিডিয়া, যেমন আপনারা আলোচনাটা তুলছেন কেন? তুলছেন এই কারণে আপনারা মনে করেন যে 100 দিন বেশি দিন হয় নাই, কিন্তু 100 দিন একদম কমও না। যে কোনো একটা কাজ মানে হয়তো একদিনে শেষ হয় না, কিন্তু কাজটা শুরু তো হবে, এটা তো আমরা প্রত্যাশা করতেই পারি। শুরু হবে, কে শুরু করবে, সে কেমনভাবে শুরু করবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়, তাই না? যেমন ধরেন আমি একটা সংস্কার করতে চাই, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আপনার ঘরে আপনি একটু চেঞ্জ করবেন, আর বাথরুমটা একটু চেঞ্জ করবেন আপনি, তো যে লোকটা আপনার এখানে আসবে, যে রাজমিস্ত্রি আসবে, প্রথম কি জিজ্ঞাসা করবেন? প্রথম দেখবেন সে আদৌ এই কাজটা করার যোগ্য কিনা, তার এক্সপিরিয়েন্সটা কি আছে কিনা আদৌ। দেখলেন হ্যাঁ ঠিক আছে, তারপরে আপনি তাকে কি জিজ্ঞাসা করবেন যে তুমি এটা কতদিনে করবা, আর তুমি এই কাজটা করতে আমার কাছ থেকে কত নিবা, এই তো আপনার প্রশ্ন। এখন উনি যদি বলে যে এই কাজটা আমি কতদিনে করবো জানি না, যৌক্তিক সময়ে করে দেব, তাহলে আপনি কাজ দিবেন?
কাজ দিবেন আপনি? দিবেন না। না, ওই তুলনার সঙ্গে না না, সব রাষ্ট্র তুলনায় তুলনা কি এক এটা করা আরো যায়? ভয়ঙ্কর। হ্যাঁ। এটা আরো ভয়ঙ্কর। ওই বাথরুম ঠিক না হলে আমি আরেক বাথরুমে যাইতে পারবো, কিন্তু এটা আরো ভয়ঙ্কর। আমার দেশ তো না। আমি পুরো দেশটাকে ওনার হাতে উঠিয়ে দিয়েছি। আমরা এই স্টুডেন্টরা যারা আন্দোলন কে করছে ভাই, এই যে প্রথম যে 21 জনকে নিল, এই 21 জনের মধ্যে 5 থেকে 6 জন যারা আন্দোলনের সঙ্গে ছিল, আর বাদ বাকি আমরা যদি 6 জন ধরি, বাদ বাকি যে 15 জন থাকে, এই 15 জন আমাদের পুরো জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ এই পর্যন্ত, এই যারা 36 দিন বলে, এই 36 দিনে এই বাদ বাকি 15 জন শারীরিক, মানসিক, আর্থিক, এমনকি স্বপ্নেও তারা আন্দোলনের পক্ষে একটা কথা বলে নাই। তাদের এই আন্দোলনের সঙ্গে বিন্দু মাত্র ইনভলভমেন্ট ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনূস ছিল না। ডক্টর ইউনূস এই গভর্নমেন্টের প্রতি আনহ্যাপি ছিল, কারণ তাকে ওই মামলার চক্করে ফেলা রাখছিল, তার জেলে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু এই আন্দোলনের সঙ্গে উনি ইনভলভ ছিল কেউ বলতে পারবে না, নোবডি। কিন্তু অভ্যুত্থানের কয়েকদিন আগে তো ওনার একটা ইন্টারভিউ আমরা দেখলাম, এবং তিনি ভাই বললেন এই ওরকম সমস্যা স্ট্যাটাস সমাধানের তো জন্য আমাদের ফারুকই দিয়েছে, ফারুকের জন্য ওরা আবার রাগ করে কে? কথাটা বুঝেন আপনি? এগুলি কিচ্ছু না। উনি যেটা বলছে তাকে জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে একটা, তখন শেষ পর্যন্ত সে ভাবছে যে কিছু একটা বলতে হবে, বলছে। কিন্তু এই আন্দোলনটা, এই সরকার পতনের যে আন্দোলনটা, এই আন্দোলনের কেউ ইনভলভ ছিল না। তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কি, মহান দূরের দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। কিন্তু 1 নম্বর দায়িত্ব কি, স্টুডেন্টদের কি চাহিদা ছিল বলেন তো? শুরু দিকে মনে করার চেষ্টা করেন। তাদের মূল লক্ষ্যটা ছিল কি, 2টা জিনিস। 1 নম্বর হলো, তোমরা একটা নির্বাচন দাও, ভালো নির্বাচন, যে নির্বাচনে এই দেশের প্রত্যেকটা মানুষ বলতে পারবে যে এই নির্বাচনে আমার ভোটাধিকার বিবেচনা করা হচ্ছে, আমি ভোটাধিকার দিতে, আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো আমি। 1 নম্বর। 2 নম্বর হলো, এমন একটা সিস্টেম তোমরা ক্রিয়েট করো যাতে নাকি নতুন যে সরকার আসবে তারা যেন চাইলেও, ইচ্ছা করলেও এই সিস্টেমের কারণে নিজেদেরকে আর স্বৈরাচারী পরিণত করতে না পারে। এটা ছিল একদম তাদের প্রাথমিক চাহিদা। কিন্তু সেই সঙ্গে যখন নাকি নতুন সরকার আসলো, নতুন সরকারের কাছে তারা কি চেয়েছে বলেন তো? প্রথম কি চাইছে? তারা চাইছে একটা জিনিস, যে এই আন্দোলনে যত লোক আহত হয়েছে সকলের সুচিকিৎসা দাও, যত লোক নিহত হয়েছে তাদের একটা তালিকা করো এবং তাদের ক্ষতিপূরণ দাও। সে কাজ তো চলছে, সে কাজ তো চলছে। আপনি বলতে পারবেন সে কাজ শেষ হয়েছে? শেষ হয়নি। শেষ হলোটা কেন? আহতদের চিকিৎসা দেওয়ার জন্য 100 দিন লাগে, শেষ হলো না কেন? 100 দিনের মাথায় এসে আহতরা রাস্তায় নামতে হলো কেন? এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী কি এমন কাম করছে যে সময় পায় না সে নিজের বিদেশে নিজের চিকিৎসা ছাড়া? একটু বাকের মজুমদার, জি কি বলবেন? প্রথমে আমি বলবো যে আন্দোলনের ইনভলভমেন্ট নিয়ে নিয়োগকর্তা আপনারা, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে আপনারা নিয়োগ দিয়েছেন। অবশ্যই ছাত্ররা এখানে বিগ স্টেক হোল্ডার ছিল এই মুভমেন্টে। তো আন্দোলনের সঙ্গে ইনভলভমেন্ট নিয়ে আমি যদি একটু বলি, উনি যেটি বলেছেন সেখানে আসলে ওনার কথা যেমন প্রেক্ষিতে আমি কিছু জাস্ট বলবো, সেটা হচ্ছে আন্দোলনের একদম যদি যে নিউক্লিয়াসের জায়গায়, মানে মুভমেন্ট পরিচালনার ক্ষেত্রে আমরা ছাত্রদের মধ্যে একটা অংশ ছিলাম, যেখানে আমরা সিদ্ধান্তগুলো নিতাম বা কর্মসূচিগুলো ঘোষণা করতাম, বা আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। সো তাদের মধ্যে আমিও একজন ছিলাম। তো সেখানে আমরা যেই রাজনৈতিকভাবে আসলে আন্দোলনের শুরুতে আমাদেরকে বিভিন্নভাবে আমরা কিন্তু ছাত্ররা, মানে আমি পার্সোনালি যখন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করেছি, আমাদের কিন্তু ডিফেম করা হয়েছিল যে মানে আমরা ভারত বিরোধী মুভমেন্টকে অন্যদিকে মুভ করানোর জন্য এরকম কিছু করছি কিনা। তো এরকমও ছিল। ইভেন আমরা যখন 17-18 তারিখও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েও হচ্ছে আমরা আসলে অনেক ক্ষেত্রে পাইনি। তো এখানে আসলে এই আন্দোলনের কি বলে ইনভলভমেন্ট আগে পরে, হ্যাঁ, অনেকগুলো ইস্যু ছিল এই পুরো মুভমেন্টে। ইভেন আমরা দেখেছি 5ই আগস্টেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো পরবর্তীতে আমি আরেকটা জিনিস যেটা আপনার ছিল যে স্টুডেন্টদের মূল লক্ষ্য নিয়ে উনি বললেন। স্টুডেন্টদের মূল লক্ষ্য কিন্তু আমি বললাম যে আমাদের কিন্তু মূল লক্ষ্য ছিল সংস্কার, মূল লক্ষ্য আমাদের নির্বাচন ছিল না। মানে 2000 মানুষ জীবন দিয়েছে, আমরা মনে করছি যে শুধু ক্ষমতার পট পরিবর্তনের জন্য নয়, পট পরিবর্তন করে নির্বাচন হবে, এটা আপনাদের লক্ষ্য ছিল না। হ্যাঁ, অবশ্যই সেটা শিক্ষার্থীদের লক্ষ্য ছিল না। বরং হচ্ছে আমরা এই যে রাষ্ট্র ব্যবস্থা যে সংস্কারের কথা বলছি, সেটার পরিবর্তে আমরা নির্বাচন, আমরা চাই যে এমন একটি নির্বাচন হোক যার মধ্যে দিয়ে হচ্ছে যে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আবার ক্ষমতা আসতে পারে, এবং সেখানে যাতে নতুন করে ফ্যাসিবাদী কোনো রূপ যাতে আমাদের বাংলাদেশে না দেখা যায়। তো ওই বিষয়টা আমাদের ছাত্রদের কাছে স্পষ্ট। আর হচ্ছে আরেকটা
যেটা উল্লেখ করেছে যে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বিষয়টি কিছু কিছু জায়গায় আমি মনে করছি যে এখানে আসলে সরকার আরও ভালো রোল প্লে করতে পারতো, কিন্তু এখানে একই সাথে এখানে আহতদের চিকিৎসার বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে আপনার সরকারি বা বেসরকারি মেডিকেলগুলোতে হচ্ছে যে সরকার ঘোষণা দিয়েছে ফ্রি ট্রিটমেন্টের কথা। আবার কিছু কিছু আহত আছেন যাদের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দরকার হয়, যেমন আসলে 100 দিনের মধ্যে সম্ভব কিনা উনি যে প্রশ্নটি করেছে বা হওয়ার উচিত ছিল উনি যে কথাটি বলেছেন সেটিকে আমি একটু বলতে চাবো, কারণ হচ্ছে আমি বিভিন্ন হসপিটালে গিয়ে যেটি দেখেছি অনেক রোগী আছেন যাদের এই ট্রিটমেন্টে 1 বছর লাগবে। হ্যাঁ, এটা যারা ডক্টর তারা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন, বাট এটাকে ধাপে ধাপে হচ্ছে যে এই চিকিৎসাটা দিতে হয়। তো এটা যেমন বিষয় আছে, আবার একই সাথে এটাও সত্য যে এই বিষয়টিকে আরো অন্যভাবে দেখতে পারতেন গভর্নমেন্ট। হ্যাঁ, এখানে তাদের আরো কিছু আমি মনে করছি যে তাদের কাজ করার সুযোগ ছিল। আর নিহতদের ব্যাপারে আমাদের জুলাই ফাউন্ডেশন যেটা করা হয়েছে, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেখানে ইনভলভমেন্ট আছে। তো সেখানে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আপনার আমাদের শহীদ পরিবারের জন্য কিন্তু দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন শহীদ পরিবার দিচ্ছে। তো এই বিষয়টি সময় সাপেক্ষ হওয়ার পাশাপাশি হচ্ছে যে এইখানে আমরা যেভাবে জিনিসটিকে দেখছি, কেউ তো এটা বলছে তাদের সময় সাপেক্ষ নয়, কিন্তু যেভাবে শুরুটা করা দরকার সেটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এটা যদি জান যে আমি শুরু করার জন্য এখানে একটা রাষ্ট্র বিগ প্রতিষ্ঠানের মধ্যে আবার অনেকগুলো হচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠান থাকবে। তো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ইন্টারকানেক্টেড, সেই প্রতিষ্ঠানগুলো কি হয়েছে 15 বছরে আমি ফ্যাসিবাদীরা হচ্ছে এটাকে দখল করে নিয়ে নিয়েছে। তো সেখানে যে কোনো একটা জিনিস বা আমাদের যারা ছাত্র প্রতিনিধি আছেন ওনার সাথে যখন কথা বলি আমরা শুনি যেরকম যে কোনো একটা যখন ওনারা অর্ডার করে বা এটা রেগুলেট করতে যান, দেখা যাচ্ছে যে ওই লোকটা কিন্তু আওয়ামীপন্থী। সে মানে পুরো সিস্টেমের মধ্যে মোস্ট অফ দম হচ্ছে তারা ছিল বা এখনো ওদের একটা অংশ রয়ে গেছে। তো তাদেরকে যেমন সরাতে হচ্ছে, বিভিন্ন পয়েন্ট থেকে খুঁজে খুঁজে বের করে সরাতে হচ্ছে। আবার সেখানে হচ্ছে যে তাদেরকে যখন কোনো কাজ দেওয়া হয় সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করায় না। তো যেমন আপনারা দেখেছেন যে ল অ্যান্ড অর্ডারের মধ্যে আমরা শুরুর দিকে দেখেছি যে জিনিসটা ওয়ার্ক করছে না। মূল কারণটা কি ছিল? এদের মধ্যে একটা অংশ ছিল, একটু পরে আসবো এক্সাক্ট না, আমি যেটা বলতেছি একটা অংশ ছিল বা এখনো রয়ে গেছে যারা হচ্ছে যে এই আওয়ামী ফ্যাসিবাদ পন্থী, এবং তাদেরকে যখন কাজ করাতে চায় তখন জিনিসটা আসলে ঠিকভাবে ওয়ার্ক করে না। তো এই বিষয়টি তো স্পষ্ট হয়েছে যে আসলে যখন এই আমরা আমাদের জায়গা থেকে ফেস করেছি যে আসলে যখন এরকম লোক এখনো থেকে যায় সিস্টেমে, তখন সিস্টেমটা রান করানো আসলে টাফ হয়ে যায় আর কি। সিস্টেমের ভাইরাস যদি বলি, এরা হচ্ছে সিস্টেমের ভাইরাস। আবার আসবো আপনার কাছে মাসুদ কামাল, আপনার কাছে বিরতির আগের সাথে একটু কমেন্ট নিয়ে আমরা যাচ্ছি। বাকের মজুমদার যেটা বলছিল যে এই অভ্যুত্থান পরে ইমিডিয়েট একটা নির্বাচন হবে, এই ধরনের বিষয় ওদের ছিল না, বা আমার বলাটা ঠিক হবে কিনা, আমিও ধরে পুরো মাস জুড়ে যখন আন্দোলন সংবাদকর্মী হিসেবে পর্যবেক্ষণ করেছি বা দুই একটা জায়গা যাওয়ার হয়েছিল, নির্বাচনের বিষয়টা কিন্তু ওইভাবে কোনো সময় আমরা তাদের মুখ থেকে অন্তত আমরা পাইনি। বিশেষ করে 9 দফা হলো যখন, তারপরে যখন 1 দফায় ওরা গেল এবং এই ফেসিস্ট পুরো সিস্টেমটা ওরা পরিবর্তন করতে চাওয়ার যে বিষয়টা ছিল। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, যদি এটা আমরা ঠিক ধরে নেই, কিন্তু এই পরিবর্তন হওয়ার পরে অভ্যুত্থান হওয়ার পরেই কিছুদিনের মধ্যে খুব জোরে সোরে নির্বাচনের বিষয়টা সামনে আসছে কেন? কি মনে হয় আপনার? এটা খুব স্বাভাবিক। দেশ কি একটা অনির্বাচিত সরকার চালাবে নাকি? মানে এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। মানে এটা কিন্তু কোনো রেগুলার গভর্নমেন্ট না। মাথায় রাখবেন, একটা বিশেষ পরিস্থিতিতে গভর্নমেন্টটা আসছে। কেন আসছে? যতদিন একটা রেগুলার গভর্নমেন্ট না আসে ততদিন পর তো তারা চালাবে, তারপরে তো এটাকে রেগুলার গভর্নমেন্টের কাছে হস্তান্তর করে দেবে ক্ষমতা। এটা তো স্বাভাবিক। দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা হলো এই আন্দোলনটার নেতৃত্বে ছিল কে? ছাত্ররা। আন্দোলনটা কাদের? ছাত্রদের না, আন্দোলনটা সারা দেশের মানুষের। এই জিনিসটা মাথায় রেখেন আপনারা। ওনারা ছাত্ররা একটা আন্দোলন শুরু করেছিল, সেটার সঙ্গে সরকার পতনের কোনো সম্পর্কই নাই। ওনারা শুরু করেছিল প্রথম কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলনটা একটা পর্যায়ে যে এর সঙ্গে সাধারণ মানুষ ইনভলভ হয়ে গেল। অনেক গৃহবধূ আসছে, অনেক স্কুলের ছেলে মেয়েরা আসছে যারা আহত হয়ে আছে। ওরা কি কোটা বিরোধী বুঝে? ওরা বুঝে হাসিনার বিদায় চাই। এক পর্যায়ে কিন্তু এইভাবে আসছে আন্দোলনটা। আমি এখানে জাস্ট একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে মানে যদি আমরা মনে করছি যে মানুষ সংস্কার চেয়ে নির্বাচন চাচ্ছে, মানুষ অবশ্যই নির্বাচন চাচ্ছে, একটি ফ্রি ফেয়ার ইলেকশন চাই, কিন্তু সেটা অবশ্যই আমরা সংস্কারকে চেয়ে চাচ্ছি এবং ছাত্ররা অবশ্যই সংস্কারের মধ্যে দিয়ে একটা ইলেকশন চাই। আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, আমাদের কাছে মনে হয় যদি মানুষ আসলে শুধুমাত্র নির্বাচনপন্থী একটা মুভমেন্ট করতে চাইতো বা একটা গণঅভ্যুত্থান চাইতো, তাহলে সেটা 7 জানুয়ারি আগে হইতো। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে 7 জানুয়ারি আগে তারা ওইভাবে কারোর উপর আস্থা রাখতে পারেনি এবং এই গণঅভ্যুত্থান হয়নি।
তো এখানে ছাত্ররা যখন হচ্ছে এই মুভমেন্টের নেতৃত্ব দেয়, আমি বললাম যে পট পরিবর্তন মুভমেন্টে কিভাবে আমরা যখন কোটা বৈষম্য নিরসনের রাস্তায় নামি, একই সাথে কিন্তু আমাদের এই জিনিসটা ট্রান্সফর্ম হয়, এটা কিন্তু এক দফায় রূপান্তরিত হয়। তো 9 দফার মধ্যে দিয়ে যে এক দফায় রূপান্তরিত হয়। তো সেই অবস্থায় আপনারা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা গেছে আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে এখানে যে আমাদের বিদ্যমান সিস্টেমটাতে পছন্দ ধরেছে এবং এই বিদ্যমান সিস্টেমটাকে তারা চেঞ্জ করতে চায় এবং তারাও চায়। এবং আমরা যখন এক দফায় ঘোষণা করেছি, 2টা অঙ্গীকার স্পষ্টভাবে করেছি, আমরা মনে করছি এই আন্দোলনের সাথে যাদের আসলে সত্যিকার ইনভলভমেন্ট ছিল তারা আমাদের এক দফার সাথে একমত ছিল এবং হচ্ছে আমাদের 2টি অঙ্গীকারের সাথে ও তারা একমত পোষণ করবে। তো আমাদের যে 2টি অঙ্গীকার, যে ফ্যাসিবাদ সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা মনে করছি যে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বরঞ্চ হচ্ছে যে এই জিনিসটাকে যারা অস্বীকার করছে, আমরা মনে করব যে এখানে আসলে ছাত্ররা মনে করছে যে আসলে এত মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র একটি ক্ষমতার পট পরিবর্তনের জন্য নয়। মাসুদ কামাল। না না না, আমি অসুবিধা একমত, ওটা কথা ঠিকই আছে, এটা কথা তো ঠিকই আছে। না, আমি যেটা বলছি তার এক দফাটা কি বলুন তো, এক দফাটা কি ছিল? এক দফা ছিল হাসিনার পতন। হ্যাঁ, তার 2টা অঙ্গীকার ছিল সাথে। এক দফা ছিল হাসিনার পতন, হাসিনাকে ফেলতে হবে, হাসিনাকে চাই না, এটা এক দফা বেসিক। আচ্ছা, তারপরে কি? তারপরে কি? এটা চেঞ্জ, এটা সিস্টেম চেঞ্জ করতে হবে, অবশ্যই সিস্টেম চেঞ্জ করতে হবে। আমরা আরেকজন হাসিনা যেন না আসে সেই কথাটা বলেছি, ওকে বলেছি। তারপরে কি? তারপরে কি? তারপরে কি? আগে আমরা তো বলেছি, আমরা 2টি পয়েন্ট স্পষ্টভাবে বলেছি। হ্যাঁ, এখানে একটি পয়েন্ট হচ্ছে যে আমরা ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ, তার মানে আমি এখানে একটা নিউ ইনস্টলমেন্ট চাচ্ছি। পাশাপাশি একটা বলতেছি, আমাদের কিন্তু স্বাধীনতার 52 বছর 53 বছর আমরা কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্ট হয় না, এখানে না হওয়ার কারণে একটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম হয়েছে। তো এখানে তারপরে হচ্ছে যে আমরা এখানে একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, যার মধ্যে দিয়ে আসলে আমরা বুঝবো যে আমরা কার কতটুকু বিরোধিতা করব, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আসলে কোথায়, ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে। যেমন আমরা দেখেছি যে হাসিনা কি করেছে, মানে ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু সে মূল্যায়ন করেনি, বরঞ্চ হচ্ছে বলছেন সেটা কিভাবে আপনারা করবেন সেটার জন্য। তারপর হচ্ছে ইলেকশন এবং না, আপনারা এবং অন্তর্বর্তী সরকার কেউ কেউ স্পষ্ট করেছেন এখন পর্যন্ত যে আপনারা যে বিষয়টা চাচ্ছেন এটা কিভাবে করবেন? আচ্ছা, এখানে নির্দিষ্ট হয়েছে কিনা? আচ্ছা, অন্তর্বর্তী সরকারের কথা বাদ, আপনাদের পক্ষ থেকে আপনারা কিন্তু ধরেন সরকার গঠনের সময় থেকে বা তার আগে ওই সময় বেশ কয়েকবার বলেছেন আপনারা একটা রূপরেখা নিয়ে আসবেন, যদিও কিছুদিন আগে 5 দফা একটা নিয়ে এসেছেন, মানে এটাই কি আপনাদের সেই রূপরেখা না আরো বিষয় ছিল? আমরা এই আন্দোলনে যে জিনিসটি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা মানুষের যে ভাষা সেটাকে হচ্ছে ট্রান্সলেট করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে আমরা যখন বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করি, আমাদের বাংলা ঘোষণার সময় আমরা কিন্তু বলেছি এই কর্মসূচিটা হবে যে এই জনগণের মতামত আমাদের পক্ষে আনার জন্য কর্মসূচি, এবং আমরা খুবই শান্তিপূর্ণ কর্মসূচিগুলো করছিলাম। তো আমাদের আন্দোলনের একটা আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া, মানুষের মতামত তৈরি করা, জনমত তৈরি করা। তো সেটা যেমন ছিল এবং মানুষের মতামতকে আবার হচ্ছে আমরা কর্মসূচির মধ্যে দিয়ে ট্রান্সলেট করার চেষ্টা করেছি। তো 5ই আগস্ট পরবর্তী সময়েও আমাদের একটা অন্যতম কাজ হচ্ছে যে আমরা মনে করছি যে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে মানুষের কথাগুলো শুনি, সেগুলোকেই মূলত অ্যাকুমুলেট করে দেন হচ্ছে যে আমরা সামনে বাংলাদেশে আগানো। এখন যেটা হয়েছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে আমরা যেটা আমাদের যে আসলে হলিস্টিক্যালি আমাদের নেটওয়ার্ক ছিল না, তো নেটওয়ার্ক না থাকারও আমাদের কারণ ছিল। তো সেই নেটওয়ার্ক বিল্ড করার জন্য আমরা সারা দেশে চেষ্টা করে যাচ্ছি। তো তার মধ্যে দিয়ে জনগণের ভাষাগুলো আমরা শোনার চেষ্টা করছি। তো একই সাথে আমাদের যেই আপনি যেটা বললেন যে আমাদের পরিকল্পনা, সেটাও আপনারা খুব শীঘ্রই সামনে দেখবেন। কারণ হচ্ছে যে আমরা আসলে কোনো একটি স্টেক হোল্ডারকে বাদ দিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা আসলে আমরা সামনে আনতে চাচ্ছি না। তবে আমাদের বাংলাদেশ রাষ্ট্র নিয়ে এখানে ছাত্রদের ভাবনা আছে, তাদের ভিশন আছে, এবং তারা ভিশনের ছিল বিদায় আপনারা দেখেছেন আন্দোলনের মধ্যে তারা বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিন্তু ধাপগুলো মানে পার করে একটা পর্যায়ে এসেছে। এবং পরবর্তী বাংলাদেশ যে নতুন বাংলাদেশের আমরা কথা বলছি, সেখানে আমাদের 5 দফার মধ্যে দিয়ে কিছু মেসেজ কিন্তু অলরেডি গিয়েছে। এখানে মেসেজগুলো যেমন গিয়েছে, একই সাথে আমাদের এখানে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা ছাত্রদের পক্ষ থেকে আমরা চাই এখানে নতুন যে বাংলাদেশ গঠন হবে, আমি জাস্ট আপনি জিসটা বলছি, সেই বাংলাদেশটা এমন একটা সিস্টেমের উপর দাঁড়াবে যে সিস্টেমটা একটা ইউনিক সিস্টেম হবে, যে সিস্টেমটাকে তৈরি করা হবে যে মূলত এই অঞ্চলের জনগণের অর্থনৈতিক অবস্থা, আমাদের বর্তমান যেই শিক্ষাগত অবস্থা, পাশাপাশি এখানকার যে কালচার, এই সব কিছুকে অ্যাকুমুলেট করে আমরা একটা নিউ সিস্টেম ডেভেলপ করতে চাই। এবং যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা একটা মানে একটা সিগনেচার নেশন হিসেবে সারা দুনিয়ার মধ্যে হচ্ছে যে আমি নিজেকে রিফ্লেক্ট করাতে পারবো। যেমন আমি যদি আপনাকে বলি, ধরেন যে আমরা যদি ইউএস এর কথা ভাবি, আমার কিন্তু নলেজের কথা মাথায় আসে বেশি। দেন আমি যদি বলি যে আপনার ইউরোপের কথা বলি, তাদের কিন্তু হচ্ছে যে ডেভেলপমেন্টের কথা বা মানে ব্যক্তি জীবনে তাদের ভালো থাকার বিষয়টা আমার মাথায় আসে। চায়নার কথা বলি, তাদের প্রোডাকশন ইস্যুটা আমার কিন্তু মাথায় আসে। মানে সবাই কিন্তু নেশন হিসেবে ইন্ডিভিজুয়ালি সিগনেচার ক্রিয়েট করে, কিন্তু আমি বাংলাদেশের কথা বলি, আমার আরএমজি সেক্টর ছাড়া আমার তেমন কোনো সিগনেচার নেই, বা আরএমজিতেও কিন্তু আমার মানুষজন কিন্তু শ্রম দেয়, নট মোর দেন।
তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু একটা সিগনেচার নেশন এখনো 50 বছর পরে এসে কিন্তু আমি এখনো দেখাইতে পারিনি। তো এর জন্য আমরা মনে করছি একটা সিগনেচার নেশন হিসেবে নিজেকে বিল্ড করার জন্য আমার একটা সিগনেচার সিস্টেম বিল্ড করতে হবে, এবং ওই সিস্টেমটা হবে যে নলেজ বেসড সিস্টেম। এবং তার জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যে নলেজ উৎপাদনের কারখানা। তো এখানে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় সত্যিকারের বিশ্ববিদ্যালয় হতে পারে না। আপনি দেখবেন যে আমাদের এখন পর্যন্ত কোনো গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় নাই। আমরা ছাত্রদের জায়গা থেকে মনে করছি যে এখানে যদি আমি একটি ইউনিক সিস্টেম ডেভেলপ করতে চাই, সেই সিস্টেমটা যদি গবেষণা ভিত্তিক হয়, সেই জন্য আমার প্রাথমিকভাবে আমাকে শিক্ষায় হচ্ছে যে খাতে আপনাদের একটা করে প্ল্যান থাকবে। অবশ্যই আমাদের শিক্ষা, ইন্ডাস্ট্রি, ইয়ুথ এবং কতদিন লাগতে পারে আপনাদের ক্ষমতায় থাকার? না, আমাদের ক্ষমতা থাকার আসলে বিষয়টি নয়। এখানে ছাত্ররা হচ্ছে যে তাদের প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারে দিয়েছে, এবং আমরা কিন্তু এমন না যে এখানে সরকারি দল হিসেবে কাজ করছি। এখানে খুবই স্পষ্ট আমাদের কথা আমরা শুরু থেকেও বলছি, এখনো বলছি, এখানে সরকার যদি ভালো কাজ করে আমরা যেমন তার প্রশংসা করবো, একই সাথে যদি সে এখানে কোনো ধরনের ভুল করে আমরা সেটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং আমাদের জায়গা থেকে আমাদের আলোচনা সমালোচনা থাকবে এবং সেটি চলবে। আর আমরা হচ্ছে ছাত্ররা এখন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের এক দফা যে দুটি অঙ্গীকার সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মূলত তারা হচ্ছে ফিল্ডে প্রেশার গ্রুপ হিসেবে আছে, এবং আমরা সরকার যাতে কখনোই লাইন ছুতো না হয় সেই জায়গায় আমাদের হচ্ছে মূল কার্যক্রমটা থাকবে। তার মানে পাশাপাশি এই সরকারটা হচ্ছে আপনাদেরই সরকার না, এই সরকার আমরা মনে করছি যে গণঅভ্যুত্থানের সরকার। এখানে আমি মানি কিন্তু আমি না, আমি মানি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে কথা বলছি। তো এই আমরা মনে করছি যে নির্বাচন চাচ্ছে তাদেরও সরকার তো এটা। হ্যাঁ, সবার সরকার। এই সরকার হচ্ছে যে যারা এক দফার পক্ষে ছিল তাদের সরকার। আচ্ছা, আসবো আবার বাকির মজুমদার আপনার কাছে। মাসুদ কামাল, ওর কথা তো শুনলেন, সবকিছু মিলে কি আপনার কি মনে হয় যে কথাটা উঠছে রাজনৈতিক দলের জায়গা থেকে নির্বাচন মনে হয় বাকের মজুমদার মোটামুটি একটা স্পষ্ট করতে পেরেছে, কি মনে হয় আপনার? না, আমি ওনার কথা শুনলাম। ওনার কথা, ওনার যে উদ্দেশ্যটা, যে লক্ষ্যটা, এটা মহান, কোনো সন্দেহ নাই। একটা রাষ্ট্র থাকবে, 50 বছর হয়ে গেছে, তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য থাকবে না, এটা তো হয় না। একটা বৈশিষ্ট্য থাকতে পারে তো ভালো, সারা দুনিয়া দেখবে বাংলাদেশ বলতে একটা দেশ আছে, এটাই হলো এদের বৈশিষ্ট্য। যেটা বলছে এটা কিন্তু ওভারনাইট হবে না। সে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথাটা বলতেছে, দেখেন বিশ্ববিদ্যালয়ের যে ক্যারেক্টার সে বলছে, আমি অন্যগুলো বাদ দেন, বিশ্ববিদ্যালয়ের চরিত্র কি হওয়া উচিত, উনি যেটা বললেন এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো সেই চরিত্রটা ধারণ করে না। আচ্ছা, ধারণ যে করে না, কেন করে না? এটা কি ওই ভবনটার কারণে, নাকি বিশ্ববিদ্যালয়ে যে লোকগুলি টিচার হিসেবে আছে তাদের মন মানসিকতা এবং যোগ্যতার কারণে? খেয়াল করেন, তাদের মন মানসিকতা এবং যোগ্যতার কারণে। এখন ওই লোকগুলির মন মানসিকতা এবং যোগ্যতা একটাতে চেঞ্জ হয়ে যাবে? হবে না। কিন্তু এটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেসের ব্যাপার। যে জিনিসটা বাকের পর্যন্ত বলে, আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের ইয়াং জেনারেশন এরকম দীর্ঘমেয়াদী চিন্তা করছে। আমার কথাটা হলো এই চিন্তাটা বাস্তবায়ন কে করবে সেটা তো বলতে হবে। এখন যতদিন এটা বাস্তবায়িত না হয় ততদিন তাহলে সরকারে কে থাকবে, ততদিন সময় কি কেউ কাউকে দিবে? আমি একটা উদাহরণ দেবো, যেমন ডক্টর ইউনূসকে ওনারা বাই চান্স একটা অসাধারণ চয়েস, কারণ উনি এই সময় দরকার ছিল যে একটা সরকার এমন একজন লোককে বেছে আনা যার নাকি কোনো সর্বজন্য গ্রহণযোগ্যতা আছে, তো গ্রহণযোগ্য একজন লোককে ওনারা নিয়ে আসছে। আচ্ছা, ডক্টর ইউনূস তো অমর না, অমর তো না, পৃথিবীতে কেউ তো অমর হয় না। ওনার বয়স কত? 84 বছর। উনি কতদিন কার্যক্রম থাকবেন? আর এটা রিয়েলিটি। বাইডেনকে আপনি ইলেকশন করতে দিলেন না বয়স 82 বিলা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, উনি হয়তো বাইডেনের মতো অতটা না, অথর্বর নাই, আরেকটু বয়সে, ঠিক আছে। কতদিন আপনি ওনাকে আপনি সময় দেবেন? আপনি যা দেন, আল্লাহ তাহলে কদিন সময় দিবে? বিষয়গুলি খেয়াল করেন। তো হয় কি, একটা টাইম লিমিট থাকে, একটা টাইম ফ্রেম থাকে যে আমাকে এতদিনের মধ্যে কাজ করতে হবে। আমি যে কথাটা বারবার ওকে বলতেছিলাম, তারপর কি? ধরা যাক আজকে কোনো কারণে ডক্টর ইউনূস আনএবল হয়ে গেলেন, তারপর কি? আপনার কোনো প্ল্যান বি আছে? প্ল্যান বিটা কি? আরেকটা কথা আমি বলি, আপনার ছাত্ররা আন্দোলনের মাথায় ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু এই আন্দোলনে কিন্তু সবাই ছিল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ছিল, ছিল না? ছিল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ছিল, আওয়ামী লীগ ছাড়া, ছাত্রলীগ ছাড়া, আর ওদের ওই অনুগত কয়েকটা ছাড়া সবাই ছিল। ছাত্রদল ছিল না? ছাত্রদল এত বড় একটা সংগঠন, তারা ছিল না কোথাও? ছিল, যে যে যার জায়গায় ছিল, হয়তো ঘোষণাতে আসে নাই। অবশ্য ওই যে ছাত্রদলের কথা বললেন, বাকের মজুমদার ভালো বলতে পারবে যে সর্বশেষ সময়গুলোতে তাদের সাংগঠনিক অবস্থা আসলে কোন পর্যায়ে ছিল বা সমর্থক কোন পর্যায়ে ছিল ছাত্রদলের, তারা কি পরিমাণে ছিল
সেটা ওরা মানে ভালো বলতে পারবে। ওরাও বলতে পারবে, হ্যাঁ। আমরাও বলতে পারবো। আমরা এই দেশের মানুষ, হুম। আমি ওদেরকে যেমন চিনি, আমি ছাত্র দলকেও চিনি। আমি বলতে পারবো না কোনো, আমি কি বিদেশ ছিলাম নাকি রে ভাই? আমি তো দেশেই ছিলাম, আমি দেখি নাই? আমিও দেখছি। আমার ঘরেও তো একটা ছেলে আছে যে নাকি হয়তো হয় ওদের দল করে, নাহলে ছাত্র দল করে, নাহলে ছাত্রলীগ করে। আমি তো এদেরকে চিনি, এদের এদের পারফরমেন্স আমি দেখি নাই। সবাই ছিল। এখন এই সবার যে মতামতটা, সবাই কি চায়, সেই মতামতটা আপনি কাকে জিজ্ঞাসা করছেন? সেই মতামত জিজ্ঞাসা করার পদ্ধতিটা কি? একটা পদ্ধতি তো লাগবে। সেই পদ্ধতিটা কি? কোনো পদ্ধতি হলো গিয়ে, একমাত্র পদ্ধতি হলো গিয়ে তাদের মতামত নেওয়া। মতামত কিভাবে নেবেন? একটা প্রপার ইলেকশনের মাধ্যমে নেবেন, আর কিছু না। এটাই সিম্পলি হিস্ট্রি। এমন আর কিছু শুনেন, শেখ হাসিনা একটা করে আকাম করতো, আমি বলি আপনাকে, আমরা যে ইলেকশন আমি একটা বিশ্বাস করি বাংলাদেশে 12টি ইলেকশন দেখেন, শেখ হাসিনা একটা করে আকাম করতো, হ্যাঁ করে বলতো কি জনগণ এটা চায়। হ্যাঁ কোনো জনগণ প্রতিবাদ করতে আসছে না, আমি চাই না, কেউ বলছে বলার কোনো সমস্যা সুযোগ ছিল না। এখনো অনেকে বলতে পারে জনগণ এটা চায়, কিন্তু জনগণ চায় কি চায় না, শেখ হাসিনা একটা ইলেকশন দিত, একটা প্রপার ইলেকশন, জনগণ বলতো যে আমি কি চাই। এইটা ছাড়া আর সর্বজনগ্রাহ্য কোনো পদ্ধতি নাই রে ভাই। মানে তার মানে হচ্ছে বাকের মজুমদার, বাসুদ কামালের কথা তো আপনি শুনলেন, কি বলবেন? আচ্ছা, এখানে প্রশ্ন শুরুতে করলাম না, আমি কিন্তু বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মন মানসিকতা বা যোগ্যতা নিয়ে যে প্রশ্নগুলো তুলেছেন, আসলে আমরা দেখি যে বাংলাদেশ থেকে অনেক স্কুলের বাইরে গিয়ে ওনারা কিন্তু ভালোভাবে প্লে করছেন। বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখন রানিং শিক্ষার্থী, আমার অনেক সিনিয়ররা আছেন যারা অনেক বেশি ক্যাপাবল, এবং আমি মনে করছি বাংলাদেশের মেধাবীরাই, এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আপনি বুয়েট দেখেন, মেডিকেল দেখেন, তো এখানে মেধাবীরাই ভর্তি হয় বাংলাদেশের, এবং তাদের আসলে ভালো করার যেমন যোগ্যতা আছে, আমি মনে করছি যে তারা ক্যাপাবল যথেষ্ট। এবং বিদেশের আপনারা দেখেন যে সারা দুনিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা ভালো রোল প্লে করছে। তো আমি নিজে অনেক যারা বাইরে আমাদের এখান থেকে ডায়াসপোরা আছেন, আমি অনেককে চিনি, আমার সাথে অনেকের যোগাযোগ হয়। আমি একটা জায়গায় কাজ করি, সায়েন্স অ্যান্ড পলিসি ডায়ালগ, তো ওইখানকার একটা বিগ পোর্শনের সাথে আমার যোগাযোগ হয় যারা সায়েন্স নিয়ে কাজ করে, এবং হিউজ পরিমাণ ক্যাপাবল লোক আছে। এখন আমাদের এই যে 50 বছর কিন্তু আমরা এদেরকে অ্যাড্রেস করতে পারিনি, এদেরকে ঠিক জায়গায় পজিট করতে পারিনি। তো এটাকে আমি মনে করছি না যে ওদের ক্যাপাসিটির অভাব, এটা আমি খুবই দুঃখ পেয়েছি আমার পার্সোনাল জায়গা থেকে। তো আমরা মনে করছি যে বরং এখানে যে সিস্টেম হওয়ার কথা ছিল, যে আসলে আমি কীভাবে একটা বিশ্ববিদ্যালয়কে হচ্ছে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো, সেই জিনিসটা কিন্তু হয়নি। হ্যাঁ, আমাদের এখানে যে বললো যে ইলেকশন বা ম্যান্ডেটের কথা বললো, এখানে 12টি ইলেকশন হয়েছে না, 12টি জাতীয় সংসদ হয়েছে। 12টি জাতীয় সংসদের মধ্যে দিয়ে কিন্তু আমরা এরকম কিছু দেখতে পাইনি। তো এটা আমাদের জন্য জাতি হিসেবে আমি মনে করছি দুঃখজনক। তো আমরা এই জিনিসটা এখানে স্পষ্ট করতে চাচ্ছি যে আসলে যদি আন্দোলনের ভাষায় আমরা অবশ্যই, মানে আমি বারবার বলছি, আমরা একটি ফ্রি ফেয়ার ইলেকশন চাই, এবং সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে নতুন সামনের সরকার যেটা আসবে সেটা গঠিত হোক। তো বাট একটা জিনিস কিন্তু খুবই পরিলক্ষিত হয়েছে, এই মুভমেন্টে কিন্তু আপনি যদি আন্দোলনের ভাষাগুলোকে আপনি যদি একটু রিড করার চেষ্টা করেন, যে আন্দোলন পরিক্রমাটি হচ্ছে আপনি রিড করার চেষ্টা করেন, কোথাও কিন্তু আসলে ইলেকশন কেন্দ্রিক ছিল না। যদি ইলেকশন কেন্দ্রিক আমরা এক্স্যাক্টলি, হ্যাঁ, এখানে যদি মানে শুধুমাত্র ইলেকশনের জন্য, মানে ক্ষমতার পর, আমি সেটা বলছি, শুধুমাত্র যদি ক্ষমতার পথ পরিবর্তনের জন্য হতো, তাহলে হচ্ছে যে আপনার বিষয়টা কিন্তু এরকম ছিল না। এখানে বরঞ্চ হচ্ছে যে মানুষ ইলেকশন চায়, মানুষ ইলেকশন চায়, আই নো, কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে একটা বড় অংশ তারা আগে আসলে ইলেকশন চাচ্ছে। এবং ধরেন আজকে যদি আমি সেটাই বলছি, আমি একটু জাস্ট আমাকে একটু বলতে দেন। তো আমরা মনে করছি যে মানুষ আসলে, এই যে আমি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, আমার ক্যাপাবল লোক আছে, ক্যাপাবল শিক্ষক আছে, ক্যাপাবল সিনিয়র আছে, আমরা তাদেরকে আসলে সত্যিকার অর্থে কাজে লাগাতে যদি চাই, তাহলে আমার এখানে সিস্টেমটাকে হচ্ছে যে স্টার্টিংটা করতে হবে। পাশাপাশি যে ছাত্র সংগঠনগুলো ইনভলভমেন্টের কথা বলছেন, আমি অবশ্যই এখানে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল সবাইকে প্রশংসা করছি। এখানে বিশেষ করে ছাত্রদলের নাম এসেছে, আমি বলবো ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠনগুলো সবাই মুভমেন্ট হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ভ্যানগার্ডের মতো এখানে কাজ করেছে। আমি পার্সোনালি অনেক সংগঠনের সাথে কাজ করেছি, ছাত্রদলের সাথে আমি নিজেও কাজ করেছি। তো এখানে এই আন্দোলনের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে আসলে কেউ ছাড় দেয়নি, এটা খুবই স্পষ্ট ছিল। এটা আমি এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই আমরা মনে করি, সেই জায়গায় আসলে কোনো ধরনের মত পার্থক্য ছিল না। আর পাশাপাশি হচ্ছে যে ইলেকশনের কথা আমি বললাম, 12টি ইলেকশন হয়েছে। আসলে আমরা এই 52 বছর স্বাধীনতার এসে কিন্তু আমরা আসলে এমন রাষ্ট্র বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারিনি, যার মধ্যে দিয়ে আসলে মানুষের যে ওয়ান স্টপ সলিউশনগুলো আমরা তাকে দিতে পারতাম, সেগুলো কিছু আসলে দিতে পারিনি। এখন প্রশ্ন আসে যে আসলে 100 দিনের কোশ্চেন আসছে। তো এখানে আসলে বিষয়টা কি বাকের মজবে এইরকম হতে পারে যে আপনারা যে ধরনের বাংলাদেশ দেখতে চান, স্টেকহোল্ডারদের কথা বলে তার যে রূপরেখাটা তৈরি করার পরে একটা নির্বাচন হবে, এইরকম কিছু বিষয় চিন্তা করছেন আপনারা? মানে এটা কি বলতে চাচ্ছেন কিনা? এক্স্যাক্টলি ওই রকম একটা রূপরেখা সামনে এনে আমরা সেটা স্টার্টগুলো করে দিয়ে দেন
আমরা মনে করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা না, আমরা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ইলেকশনটা দেওয়া উচিত। আর এইখানে ধরেন যে আমরা টক শোতে এসে কথা বলতে হচ্ছে যে মনে করেন যে বেশি চলে আসছে ইলেকশন, বাট আমি মনে করছি যে আসলে এই 2000 শহীদের এই বা 30,000 আহতের উপর দাঁড়িয়ে আজকে এখানে আমার বরঞ্চ এই দেশকে কিভাবে গুছাবো সেটা নিয়ে যদি আমার সাথে কারোর সাথে কথা হতো, আলোচনা, আমি অনেক বেশি খুশি হতাম। না, সেক্ষেত্রে আবার আগেও আমি প্রশ্নটা করেছিলাম মাসুদ কামালের কাছে যাওয়ার আগে, এই যে রূপরেখাটা আপনারা তৈরি করবেন, আপনাদের কেমন মনে হয় কিরকম সময় লাগতে পারে এটার জন্য? আমরা ছাত্রদের জায়গা থেকে বলতে পারেন না? আচ্ছা, এখানে বিষয়টি হচ্ছে যে আসলে সহযোগিতা, আমরা কিন্তু রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। এখন ধরেন যে আমার যদি আজকে এখানে এসে যদি এরকম হতো যে আমি আগামী এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ছাত্রদের জায়গা থেকে চিন্তা ভাবনা কি, আমার অনেকগুলো সেক্টর আছে, অন্তত 10টা সেক্টর আছে যেটা আমি অ্যাড্রেস করে আলোচনা করা উচিত। হ্যাঁ, সেখানে যদি আমার আলোচনা টেবিলটা তো এরকম, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সময়টা আরো কম লাগতো। কিন্তু এখানে যদি সত্যিকার অর্থে সবার ওই যে এক দফার প্রতি অঙ্গীকার থাকে এবং হচ্ছে যে শহীদদের প্রতি যে সম্মানটা থাকা উচিত সেটা থাকে, তাহলে আমরা মনে করছি যে প্রাথমিকভাবে এই বাংলাদেশের জনগণকে কিছু উপহার দেওয়ার জন্য সবাইকে সামষ্টিকভাবে এক বিন্দুতে এসে যে দেশে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে সেগুলোর সমাধানের রূপরেখা তৈরি করে আমরা তারপর হচ্ছে যে সামনের দিকে আগানো উচিত। যেমন আমি যদি বলি, ধরেন যে আমাদের জায়গা থেকে স্টুডেন্টের পোর্শন থেকে বা একটা বিগ পোর্শন থেকে আমরা একটা প্রপোজিশন করলাম, বাট এটা মাঠে ওয়ার্ক নাও করতে পারে, তার অন্যতম কারণ হতে পারে যে আমাদের রাজনৈতিক বন্দোবস্ত। কারণ আমার যদি এখানে যে পলিটিক্যাল স্টেক হোল্ডারগুলো আছেন তাদের সাথে যদি আমার রাজনৈতিক একটা এই যে পজিশনগুলোর ক্ষেত্রে যদি আমাদের যদি মত পার্থক্য থাকে সেখানে আমরা সেটা আমরা কিছুদিন আগে দেখলাম রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টি নিয়ে আবার আসবো আপনার কাছে। মাসুদ কামাল, একটা মোটামুটি যেটা বোঝা গেল যে একটা কি বন্দোবস্ত হতে পারে তার একটা রূপরেখা আসার পরে ইলেকশনের দিকে যেতে পারে বা ওই রকম বিষয় হতে পারে বলে বাকের মজুমদার বলছে। আপনার কি মনে হয় যে আসলে মাঠ যে অবস্থায় আছে এটার জন্য ওদের ওই কথার জন্য প্রস্তুত? এখানে আমি একটা কথা বলি, আমি কিন্তু কখনো বলি নাই যে নির্বাচনটা এখনই হতে হবে। আমি যে কথাটা বলেছি যে নির্বাচন হতে হবে, কারণ নির্বাচনটাই হলো গিয়ে আলটিমেটলি আপনি ক্ষমতাটা কার কাছে দিবেন রে ভাই? ক্ষমতা তো কারণের কাছে দিবেন। আপনি এখন যাদের হাতে ক্ষমতা দিয়েছেন, ধরা যাক আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে, আমার দেখা মতে এত অথর্ব সরকার আমি জীবনে দেখিনি, এত অথর্ব সরকার আমি জীবনে দেখি নাই। আজকে যারা এই সরকারটা চালাচ্ছে দেখি নাই। এখন আপনি কার কাছে দিয়েছেন ক্ষমতা? মানুষ কিছু বলছে না কেন? মানুষ বলছে, কিন্তু বাজারে যান দেখবেন মানুষ কি বলে, মানুষ বলছে। তাহলে আন্দোলন হচ্ছে না কেন? আন্দোলন তো হতে পারতো, হচ্ছে না। দেখেন হাসিনাদের স্বৈরাচারী আচরণ কবে থেকে শুরু করছে? আমি মনে করি 2014 থেকে। 2014 থেকে সে স্বরূপে আত্মপ্রকাশ করছে যে কি ভয়ঙ্কর তার চেহারা। ওই দিন থেকে আন্দোলন শুরু হয়েছে? ওই দিনই কি হাসিনার পতন ঘটছে? ঘটে নাই। মানুষের ক্ষোভ জমতে পুঞ্জীভূত ক্ষোভ হতে 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 একটা পর্যায়ে যে ছাত্রদের একটা স্পার্ক দিয়েছে, আগুন ধরে গেছে। একটা কাঠের মধ্যে আপনি আগুন ধরাবেন, এক বস্তা কাঠ মেল জ্বালালে কিন্তু আগুন ধরবে না। এই কাঠটাকে শুকাতে হবে। সেই শুকানোর কাজটা 10 বছর ধরে হয়েছে কিন্তু। কাজে এটি হলো মূল কথা। তো এখন কোশ্চেনটা হলো কি, যে আপনি তাহলে একটা সরকারকে যে দিবেন বসে, কাকে বসাবেন? আপনি বলছেন রাজনৈতিক বন্দোবস্ত আমি চাই। হ্যাঁ চান, ভালো কথা, অবশ্যই বন্দোবস্ত হবে। এই জন্য তো সংস্কার হচ্ছে, এই জন্য তো সংস্কার কমিশনগুলি হয়েছে। এখন যে কমিশনটা হয়েছে, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলে ভাই, যে কমিশনগুলি হয়েছে এটা কি বেস্ট কমিশন? সংবিধান সংস্কারের জন্য যে কমিশনটা হয়েছে, এরাই কি সংবিধানের সবচেয়ে ভালো বুঝে বাংলাদেশে? সবচেয়ে ভালো মানুষ? আপনি বলবেন হ্যাঁ। আমি বলবো ঠিক আছে, কেন হ্যাঁ? আমি বলবো কেন হ্যাঁ, কিভাবে হ্যাঁ, আপনি ভাই আমার বুঝান তো। আমি যদি বলি এর চেয়ে অনেক ভালো ভালো এক্সপার্ট আছে, পাবলিক দিয়ে আপনি কেন করলেন না? দেখেন এই প্রশ্নগুলি কিন্তু উঠছে অলরেডি, উঠতে। সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান, উনি সংবিধান বিশেষজ্ঞই না। উনি জার্নালিজমে আমার টিচার ছিলেন, হি ওয়াজ মাই টিচার। না, তারপরে তো রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছেন এবং উনি পড়ানো বটে। তো কি হয়েছে? সংবিধান বিশেষজ্ঞ উনি। আপনি সাংবাদিকতা করেন, আপনি সাংবাদিকতা করেন না। আমি রিপোর্টিং করছি 14 বছর টানা। ধরেন আমি ধরেন হেলথ বিট করলাম, একটা ডেঙ্গু আছে, আমি ডেঙ্গু নিয়ে একজনের সঙ্গে একটা অপিনিয়ন এক্সপার্ট অপিনিয়ন আনতে যাবো। আমি কার কাছে যাব? আমি কোন ইঞ্জিনিয়ারের কাছে যাব? আমি একজন ডাক্তারের কাছে যাব, অথবা একজন কীটতত্ত্ববিদের কাছে যাব। খেয়াল করেন জিনিসটা। আপনি কি কখনো শুনেছেন বাংলাদেশের কোন ল রিপোর্টার সংবিধান মিশন মন্তব্য নিতে যে আলী রিয়াজের কাছে গেছে? আচ্ছা, কোনদিন শুনছেন আপনি? নো। আর সংবিধানটা আপনি আমাকে বলতে বলেন, আমি আধা ঘন্টা বলতে পারবো, কিন্তু আমি বিশেষজ্ঞ হয়ে গেলাম।
এটা হলো কমন সেন্স। আমি যেটা বলবো এটা বলবো কমন সেন্স দিয়ে। কমন সেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। কমন সেন্সকে বলা হয় এটা সবচেয়ে আনকমন ব্যাপার। তো কমন সেন্স খুব ইম্পর্টেন্ট, বাট কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না। বড় কাজ করার জন্য এক্সপার্ট লাগে। রাজমিস্ত্রিরাও কিন্তু 3 তলা বাড়ি বানিয়ে ফেলায়, কিন্তু 27 তলা বাড়ি করার জন্য কেউ রাজমিস্ত্রির উপর ডিপেন্ড করে না, তখন আর্কিটেক্ট লাগে। তো এই যে আমি এটা বলছি না, শুনেন, তারপরে আমি বলি ভাই, হচ্ছে একটা কিছু তারা প্ল্যান করতেছে, সংস্কার করতেছে, সংস্কার চলুক, কোনো সমস্যা নাই, কিন্তু আলটিমেট গোলটা কি? আলটিমেট গোল হলো আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। তো মানুষের প্রত্যাশাটা কি? মানুষ কি চায়? মানুষ চায় একটা ভালো গভর্নমেন্ট আসুক। এখন কোনটা ভালো গভর্নমেন্ট আমরা বুঝবেন কেমন করে? ছাত্ররা বললো এটা ভালো গভর্নমেন্ট। আমি জিজ্ঞেস করলাম, ভাই কেন ভালো গভর্নমেন্ট? ব্যাখ্যা করো ভাই। কারণ গভর্নমেন্ট এই দেশে তো খালি ওনাদের না, ব্যবসা তো আমাদেরও। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন ভালো গভর্নমেন্ট, আমার বুঝাও তুমি, কি ব্যাখ্যা দিবেন আপনি? আপনি বলবেন যে আমার মনে হয়েছে ভালো গভর্নমেন্ট। নো, তাহলে যদি আমি বলতে পারতাম এটা ভালো গভর্নমেন্ট, বললো যে কেন? কেন এই কারণে জনগণ এই গভর্নমেন্টটাকে নির্বাচন করছে। এটার পদ্ধতি কি? ইলেকশন। এখন ইলেকশনের ক্ষেত্রে আমরা কি বলছি যে আমাদেরকে শেখ হাসিনা ইলেকশনটাকে একদম ভুলাইয়াই দিছিল, যে তোমার ভোট দিতে হবে না, আমি পাইছি। একদম শেষ তো মুহূর্তে সেই জায়গা থেকে আমরা মাসুদ ব্যাক কামাল, করতে চাই। আমি আবার বাকের মজুমদার সুনির্দিষ্টভাবে যেটা আপনাকে এই প্রশ্ন বারবার করার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তার নিয়োগকর্তা আপনারা। জি, সেই জায়গা থেকে যে ভালো গভর্নমেন্ট কি দিয়ে বোঝা যাবে, বা কমিশনগুলো নিয়ে একটা কমিশনের কথা তো সরাসরি মাসুদ কামাল বললেন, আপনার কি মনে হয় যে ঠিকঠাক কমিশন হয়নি বা গভর্নমেন্টটাও ভালো আচ্ছা, হয়নি? এখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সময় কিন্তু বেশি পাবো না আমরা। তার নিয়োগকর্তা যদি আমি উনি ছাত্রদেরকে বলেছেন, বা এটা প্র্যাকটিক্যালিও সত্য, ছাত্ররাই হচ্ছে যে ওনাকে ম্যান্ডেট দিয়েছেন বা নিয়ে এসেছেন। তো পরবর্তী যে সরকার, সেই সরকারে আমাদের ছাত্রদের 2 জন প্রতিনিধি আছে। আমি বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে নিয়ে এসেছি। আমি আসলে ছাত্রদের প্রতিনিধি আপনি বলতে পারেন, আমি আসলে সরকারের প্রতিনিধি না। কিন্তু আমরা বারবার বলছি যে এই সরকার যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা প্রশংসা করবো, একই সাথে তার যদি কোনো সেই লাইনচ্যুত হয় তাকে আমি একটু সমালোচনা করবো এবং তাকে আমি লাইনে আনার জন্য প্রেশার করবো, সেই ফিল্ডে কাজ করবো। এবং আমাদের যে 1 দফা 2টি অঙ্ক, সেই 2টি অঙ্গীকারের বাস্তবায়নের জন্য আমাদের মূলত মাঠে থাকা। আর হচ্ছে যে ভালো গভর্নমেন্টের প্রশ্ন হচ্ছে, আমি বেশি বলতে চাইছি ভালো রাষ্ট্র। কারণ আমরা মনে করছি যে গভর্নমেন্ট আমাদের এখানে অনেক গভর্নমেন্ট হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়, আসলে কোনো গভর্নমেন্টই আসলে জনগণের যেভাবে বলছেন, আমরা কোনো গভর্নমেন্ট এখন কিন্তু ভালো গভর্নমেন্ট বলুক যে গভর্নমেন্ট এসে একদম সবাই মানুষের আসলে আশঙ্কা পূরণ করে দিয়েছে। তো সেখানে আমরা যতটা না আসলে ভালো গভর্নমেন্টের দিকে মনে করছি, এই মানে 2000 শহীদের উপর দিয়ে ভালো গভর্নমেন্ট গঠনের চাইতে আমাদের কাছে মনে হচ্ছে ভালো একটি রাষ্ট্র গঠন করবো আমরা। ভালো গভর্নমেন্ট না হলে রাষ্ট্র ভালো এখানে কিভাবে করবে? আমি বলি ভালো গভর্নমেন্ট আর রাষ্ট্র যদি আমি এখানে একটু আমি যেভাবে বুঝি বিষয়টা, সেটি হচ্ছে অবশ্যই ভালো সরকারের দরকার আছে। কিন্তু আমার কাছে, আমি বারবার যেটা বলছি যে এখানে যতটা না আমার কাছে ভালো সরকার, আপনি ভালো সরকার হওয়ার জন্য আপনি পথের কথা বলেন, আমি বললাম তো আমরা আলোচনা চাই, আমরা যে সরকার আমাদের সাথে আলোচনা করুক, ছাত্রদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুক, এবং তার মধ্যে একটা ভালো রাষ্ট্র গঠনের জন্য আমরা যেসব সংস্কারগুলো দরকার সেগুলো আমরা করি। যেসব পয়েন্টগুলোতে আমাদের সিস্টেম বিল্ড করা যায়, একটা বিগ সিস্টেম ডেভেলপ করার জন্য আমার যেসব ইন্ডিভিজুয়াল সিস্টেমগুলো আছে সেগুলো আমি ডেভেলপ করি, দেন আমরা ট্রান্সফর্ম করি। আমরা একটা ইলেকশনের মধ্যে দিয়ে শেষ করতে হবে, ইলেকশনের মধ্যে দিয়ে আমরা একটি পলিটিক্যাল গভর্নমেন্টে যাই, দেন আমরা মনে করি জিনিসটা জনগণের জন্য ওয়ার্ক করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।